নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প। আজকের গল্প উজান বেলা। ফোনটা এলো মাঝরাতে, প্রায় 1:30 নাগাদ। গভীর নিশীথে হঠাৎ টেলিফোন বেজে উঠলে কার না বুক কাঁপে। নিঝুম অন্ধকারে ওই ধাতব ঝংকার বিশ্রী এক আতঙ্ক ছড়িয়ে দেয় নাকি? মনে তো হয়ই এই বুঝি কোনো দুঃসংবাদ এলো। মৈনাকের আগে আমি ধর্মড়িয়ে উঠেছি বিছানা ছেড়ে। গিয়ে রিসিভার তুলতেই ওপারে পুলুর গলা। এই দিদি, মা কি সব কাণ্ড আরম্ভ করেছে রে? পুলুর স্বরে বিপন্নতা, তবে তেমন মারাত্মক কিছু নয়। তবু ধুকপুকুনিটা যেন কমল না। ইদানিং মাকে নিয়ে ভারী দুশ্চিন্তায় থাকি। বয়স 80 পেরিয়েছে, চোখে ভালো ঠাউর পায় না, শ্রবণেন্দ্রিয় প্রায় বিকল, নানা আধিব্যাধিও ভর করেছে শরীরে। তবু নিজেকে কণামাত্র অথর্ব ভাবতে মা রাজি নয়। পেরে উঠুক না উঠুক, সংসারের সব কাজে হাত লাগাতে যাবে। পই পই করে বলা সত্ত্বেও রাত বিরেতে বাথরুম যাওয়ার সময়ে কাউকে ডাকবে না। একাই হুটহাট প্রতিবেশীদের বাড়ি চলে যাচ্ছে। বিপত্তিও ঘটে মাঝে সাঝে। এই তো মাসখানেক আগে একটা বড় সড়ো কেলেঙ্কারি বাঁধাল। কোনো প্রয়োজন ছিল না। সরস্বতীর মা আসেনি বলে নিজেই ওপর পড়া হয়ে জলের বালতি টানতে গিয়ে মুখ থুবড়ে পড়ে নাক মুখ ফুলিয়ে ঢোল। কপাল ভালো, মাথায় চোট লাগেনি। অ্যান্টিবায়োটিক আর পেনকিলারের কল্যাণে ব্যাপারটা সামলেছে বটে, কিন্তু আমাদের উৎকণ্ঠার পাড়া তো চড়েছে খানিকটা। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে মার? কি করেছে? দেখ না, রাত দুপুরে হঠাৎ আলমারি থেকে জামা কাপড় নামিয়ে এখন সুটকেস গোছাতে বসেছে। সে কি রে, কেন? কাল নাকি ভোর ভোর বেরোতে হবে, বাবার সঙ্গে সাউথ ইন্ডিয়া বেড়াতে যাচ্ছে। কি সর্বনাশ! হঠাৎ বাবা? জানি না, বুঝতে পারছি না। আজ ঘুমের ওষুধ পড়েনি? হ্যাঁ, দেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট আমি যখন 10:30টায় ফিরলাম তখন তো শুয়ে পড়েছে। তারপর এই খানিকক্ষণ আগে হঠাৎ জেগে উঠে আলো টালো জ্বালিয়ে। পুলু একটুক্ষণ থেমে থেকে বলল, কি করি বল দেখি, মাকে তো আর শোয়ানোও যাচ্ছে না, কেমন যেন একটা ট্রান্সে চলে গেছে রে। চিন্তায় পড়ে গেলাম। কি চলছে মার মধ্যে কে জানে। তবে মা যা জিদ্দি টাইপ, তাকে বাগে আনা সোজা কাজ নয়। পুলু তো পারবেই না, একটুতে যা ঘাবড়ে যায়। এরপর মা যদি সুটকেস হাতে হাঁটা লাগায়, পুলু হয়তো অজ্ঞানী হয়ে যাবে। আর নীলুর বউ, তার তো মাকে কবজা করার ক্ষমতাই নেই। 10 বছর আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে নীলু। তারপর থেকে শাশুড়ি বউয়ের সম্পর্কটা যেন ঘাঁটা ঘাঁটা। আকর্ষণ বিকর্ষণ দুটো পাল্লাই সমান সমান। শিবটার কথা মা থোড়াই শুনবে। একমাত্র তুলতুলি যদি বুঝিয়ে সুঝিয়ে ঠাকুমাকে ঠান্ডা করতে পারে। আমি চলে যাব? কিন্তু এত রাতে শালকিয়া থেকে টালিগঞ্জ ছোটা কি মুখের কথা? ট্যাক্সি মিলবে কি? না, 7-5 ভেবে লাভ নেই। গলা ঝেড়ে বললাম, ডক্টর সেনগুপ্তকে একবার ফোন কর না। এখন রাত 2টোয়? আহা, এমার্জেন্সি কেস তো। জিজ্ঞেস কর কোনো ওষুধ টষুধ আছে কিনা, যাতে চট করে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। সেটুকু হলেও তো আপাতত। টেলিফোন রেখে ভার বুকে বসে আছি। মৈনাকও জেগে গেছে। সব শুনে সেও বেশ ভাবিত। টিউবলাইটটা জেলে ফস করে একটা সিগারেট ধরালো।
খানিকক্ষণ ধোঁয়া দিল বুদ্ধির গোড়ায়। তারপর ভুরু কুঁচকে রায়, সেনিলিটি। পুরোপুরি মানতে পারলাম না। মার যেখানে ভীমরতি ধরেছে এ তো আমরা সবাই জানি। বেশি বকবক করে, এক কথা বারবার বলে, বহু সময়ই খেয়ে ভুলে যায়। চোখে না দেখুক, কানে না শুনুক, দিনে অন্তত বার চারেক টিভির খবরের সামনে বসা চাই চাই। তুলতুলির সঙ্গে তো রোজ এই নিয়ে লাগছে। সেই বেচারা হয়তো নাচা গানা দেখছে, মা খটাস করে চ্যানেল ঘুরিয়ে টিভির ডগায় চোখ লাগিয়ে বসে গেল। বাচ্চাদের মতো আইসক্রিম, চিপস আর কোল্ড ড্রিঙ্কসের দিকে ঝোঁক হয়েছে খুব। লজেন্স চকোলেট পেলে তো মহা আহ্লাদিত। বাঁধানো দাঁতে কচর কচর চিবোচ্ছে। কিন্তু আজকের কীর্তিটাকে কি একই পংক্তিতে ফেলা যায়? বাবা চলে গেছে আজ 18 বছর। বাবার প্রসঙ্গ মা আজকাল তোলেও না বড় একটা। অথচ হঠাৎ মাঝরাতে সেই বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার স্বাদ জাগলো কেন? রিটায়ার করার পর মাকে নিয়ে দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিল বাবা। সেই স্মৃতি কি স্বপ্নে এসে নাড়িয়ে দিল মাকে? ঘুমের ঘড়িই হয়তো করছে ওসব কাণ্ড, কিন্তু সেই ঘড়ি বা কাটে না কেন? হলোটা কি? তা যাই হোক, রাতে অবশ্য অশান্তি আর বাড়ল না। ঘণ্টাখানেকের মধ্যে ফের পুলুর ফোন। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, বেরিয়ে কিনেও এনেছে পুলু। কয়েক ফোঁটা খাইয়ে দিতে শুয়েও পড়েছে মা। সকালে খবর নিলাম মা তখনও আচ্ছন্নের মতো ঘুমোচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম টালিগঞ্জ। গিয়ে দেখি মা তখন বাইরের ঘরের সোফায়, চোখ ঈষৎ ঢুলুঢুলু। পাশে গিয়ে বসেছি। মাকে আর এক প্রস্থ নিরীক্ষণ করে বললাম, বাহ, ম্যাডাম তো ফিট। মা যেন কথাটা ঠিক বুঝল না, হাসি হাসি মুখে তাকালো শুধু। চোখ টিপে বললাম, জব্বর একটা খেল দেখালে বটে। এবারও কোনো প্রতিক্রিয়া নেই। উল্টে বলল, ফোন করে এলি না তো আজ? স্বর বেশ নিস্তেজ। শিপ্রাকে জিজ্ঞেস করলাম, কখন ঘুম থেকে উঠেছে? এই তো 12টা, 12:30টায়। স্নান করেছে? করতে চাইলেন না, খাওয়ার আগে মাথাটা ধুইয়ে দিয়েছি। শিপ্রা গলা নামালো, জানো তো, কালকের কথা মা বেমালুম ভুলে গেছে। তাই নাকি? ডাক্তারবাবুকে জানিয়েছিস? উনি তো এসে দেখে গেলেন, বললেন রক্তটা টেস্ট করাতে। সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সের গন্ডগোল থেকেও নাকি এমনটা হয়ে থাকে। চিন্তা যেন বেড়েই গেল খানিকটা। নিজেকে প্রফুল্ল রাখার জন্য মাকে নিয়ে পড়েছি। গলা উঠিয়ে বললাম, তোমার কেসটা কি বলো তো? হঠাৎ আবার সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য খেপে উঠলে কেন? আমি? মা চোখ পিটপিট করছে। কই না তো। বললে মানবো? কাল ব্যাগ সুটকেস নিয়ে রেডি? মার তাও কিছুই স্মরণে আসে না, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। হাতে হাত রেখে বললাম, সঙ্গী হিসেবে আমাদের কাউকে মনে ধরল না? বাবাকে ওপর থেকে টানাটানি শুরু করেছ? আমরা কি তোমায় দক্ষিণ ভারত নিয়ে যেতে পারি না? মা এবার কি শুনল কে জানে। গাল দুটো হাসিতে ভরে গেল সহসা। জলজলে চোখে বলল, একটা ভারী মজা হয়েছে জানিস। ওই যে একটা জায়গা আছে যেখানে অনেকটা উঁচুতে উঠে পাখিদের খাওয়াতে হয়। হ্যাঁ হ্যাঁ, নামটা মনে পড়েছে, পক্ষী তীর্থম। কি গোবদা গোবদা সিঁড়ি ওখানে, বাবা! অর্ধেক চড়েই আমার দম শেষ। সিঁড়িতে বসে পড়েছি। এদিকে তোর বাবা তো উঠে গেছে টকাটক। পাহাড়ের মাথায় পৌঁছে বাবুর খেয়াল হলো
বউ তো সঙ্গে নেই। অমনি তিনি ধরে নিলেন আমি হারিয়ে গেছি। তারপর তো খুঁজছে পাগলের মতো। পাশ দিয়ে গট গট নেমে গেল। আমি ডাকছি, সে শুনতেই পেল না। পরে কি বলে জানিস? আমার ডাকাডাকি শুনে ভেবেছিল ভিখিরি পয়সা চাইছে। এই গল্প বহুবার শোনা, তবে আজ যেন মার বলার ভঙ্গি একটু অন্যরকম, যেন ঘটনাটা আজকালের মধ্যেই ঘটেছে, যেন এই মুহূর্তে মা দেখতে পাচ্ছে স্পষ্ট। মা ফের বলল, এরপর তো পুরীতে আর এক কেচ্ছা। আমি তো কিছুতেই সমুদ্রে নামবো না। ওই জল, ওই ঢেউ, শাড়ি টাড়ি সব মাথায় উঠে যায়। এদিকে তোর বাবাও ছাড়বে না, বলে কিনা আমার আন্ডারওয়্যার পরে নামু। শেষে তার কথা মতো হাজারো বার শোনানো গল্পে নতুন করে ডুবে যাচ্ছে মা। জড়ানো স্বর চড়ছে নামছে, কখনো মুখে ফিক ফিক হাসি, কখনো চোখ খুশিতে চিকচিক। সারাটা বিকেল এভাবেই স্মৃতি রোমন্থনে মশগুল রইল মা। কিন্তু বাবা যে নেই তা নিয়ে একবারের জন্য কোনো আক্ষেপোক্তি শোনা গেল না। পরদিন রক্ত পরীক্ষা হয়ে গেল। ডাক্তারবাবুর অনুমানই ঠিক, রক্তে সোডিয়ামের পরিমাণ একটু কমের দিকে। তবে ভয়ের কিছু নেই, নুন খাওয়ার মাত্রাটা সামান্য বাড়ালেই চলবে। কি আশ্চর্য, মাত্র 7 দিনে মা পুরো স্বাভাবিক, অর্থাৎ ফিরে গেছে পুরনো ফর্মে। ছেলে মানুষই আর বকর বকর তো চলছেই, হুটহাট হাজির হচ্ছে রান্নাঘরে। আবছা চোখে কড়ার উপর প্রায় ঝুঁকে পড়ে মুখরোচক খানা বানাচ্ছে পুলু আর তুলতুলির জন্য। আবার আমের আঁটি চাকলা ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে ঝগড়াও চলছে সকাল বিকেল। রাতে ঘুমোচ্ছে দিব্যি, পুরনো ঘুমের ওষুধেই। আমরাও মোটামুটি স্বস্তিতে, আগের মতোই হাসাহাসি করি আর মার কাণ্ড কারখানা দেখি। মায়াও জাগে অবশ্য। জানি তো ভীমরতী মাকে এমনি ধরেনি। আহারে, কম শোকটা পেয়েছে মা। বাবারই কি মৃত্যুর বয়স হয়েছিল? প্রাণবন্ত মানুষটা প্রায় বিনা নোটিশে মাত্র 66-তে। নীলুর বেঘরে প্রাণ হারানো তো মেনেই নেওয়া যায় না। মায়ের কাছে ওই পুত্রশোক যে কি মর্মান্তিক। তারপর মার থেকে 10 বছরের ছোট মাসিমণি তো প্রায় মার হাতের উপরেই মারা গেল। সে আঘাতও কম বাজায়নি মাকে। এছাড়া একের পর এক ভাসুর, দেওর, ননদ, জলজান্ত 2 ভাসুরপো, মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজের 3 ভাই, 2 ভাজ, ভগ্নিপতি। মৃত্যুর এই মহা মিছিল তো মস্তিষ্কের কোষগুলোকে মারিয়ে দিয়ে যাবেই। এত কিছুর পরও মা যে হাসছে, গল্প করছে, রান্না করতে চাইছে, এগুলো তো আমাদের উপরি পাওয়া। এই নিশ্চিন্ততা অবশ্য বেশি দিন টিকল না। মাস দেড়েকও যায়নি, হঠাৎ এক রোববার দুপুরে তুলতুলির ফোন। ও পিসি, এক্ষুনি চলে এসো। কেন রে? ঠাম্মা আবার সেই আগের বারের মতো করছে। বলিস কি রে, আবার সুটকেস গোছাচ্ছে? না গো, ভাত খেয়ে উঠেই সাজতে বসে গেছে ড্রেসিং টেবিলের সামনে। চুল বাঁধছে, পাউডার মাখছে। চুল বাঁধা পছন্দ হলো না, আবার খুলে খোঁপা করছে। কেন? এক্ষুনি নাকি ইভিনিং শো শুরু হয়ে যাবে। কিসের শো? পথে হলো দেরি, উত্তম সুচিত্রার। দাদু নাকি বিজলির সামনে অপেক্ষা করবে। সর্বনাশ! পুলু কোথায়? কাকামণি তো ভোরবেলা শান্তিনিকেতন গেল, কাল ফিরবে। খেয়েছে রে, চোখে চোখে রাখ যেন বেরিয়ে না যায়। ওই ওষুধটা দিয়ে দেব? এখনো রাখা আছে। 2-1 সেকেন্ড থমকে থেকে বললাম, থাক, আমরা এক্ষুনি যাচ্ছি।
5 মিনিটে তৈরি হয়ে ছুট। সঙ্গে মৈনাক। হাঁচড় পাঁচড় করে টালিগঞ্জ পৌঁছে দুরু দুরু বুকে নামলাম ট্যাক্সি থেকে। ভেতরে ঢুকে দেখি সে এক দৃশ্য। মা খাটে পা ছড়িয়ে বসে, দুদিকে পাহারাদারের মতো দাঁড়িয়ে তুলতুলিয়া শিপ্রা। মার পরনে বহুকাল আগের এক রঙিন ব্যাঙ্গালোর সিল্ক, কপালে ঘাড়ে গলায় ছোপ ছোপ পাউডার, মুখ বেজায় গুমরা। কবজি চোখের কাছে এনে ঘড়ি দেখছে ঘন ঘন। হতবাক মুখে বললাম, এ কি অবস্থা? শিপ্রা বলল, তাও তো এখন অনেকটা দমানো গেছে। ভাগ্যিস তুলতুলি নুন চিনির জলটা খাওয়াতে পেরেছিল, নইলে এতক্ষণ রোখা যেত না। মা যেন প্রথমটা আমাদের খেয়াল করেনি। হঠাৎ আমার দিকে নজর যেতে গাল ফুলিয়ে বলে উঠল, ও ঝুনু, দেখ না, মামি আমায় জোর করে আটকে রেখেছে। তোর বাবা ওই দিকে রেগে যাবে না? কথাটা ঝাং করে বুকে ধাক্কা মারল। ক্ষণিকের জন্য ভুলে গেলাম মা এখন স্বাভাবিক নয়। মনে হলো পাল্টা ধাক্কা দিয়ে মার অলিক জগৎটাকে ভেঙে দেওয়া দরকার। কড়া গলায় বললাম, কি আবল তাবল বকছো? জানো না বাবা নেই? বললেই হলো, আমার সঙ্গে কথা হয়েছে, সে টিকিট কেটে দাঁড়িয়ে থাকবে। না, বাবা কোথাও দাঁড়িয়ে থাকবে না, বাবা মারা গেছে। অবাক কাণ্ড। রূঢ় সত্যিটা শুনেও মার মুখে কোনো ভাঙচুর হলো না। একটুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল, তারপর ঠোঁটে এক অনাবিল হাসি। অবিকল অনেক অনেক বছর আগের মতো মা গ্রীবা হেলিয়ে বলল, জানতাম ঝোলাবে। হারানো সুরের দিনও এমনটাই করেছিল। পরে ওজোর গাইল, বন্ধুরা নাকি আটকে রেখেছিল আড্ডায়। আমি যেন কিছু বুঝি না। আচমকাই গলা খাদে নামিয়েছে মা। প্রায় ফিসফিস করে বলল, আসলে তোর বাবা উত্তম কুমারকে ভীষণ হিংসে করে। আমরা স্তম্ভিত, মুখ চাওয়াচাওয়ি করছি। মা হাসিটাকে আরেকটু বিছিয়ে দিয়ে বলল, কিছু হিংসুটে মানুষ বটে তোর বাবা। পাছে আমি উত্তমে মজে যাই, কিছুতেই তার বই দেখাবে না। নেহাদ আমার সঙ্গে পেরে ওঠে না। আমার বাপু সাপ কথা। তুমি সুচিত্রাকে প্যাট প্যাট করে গিলতে পারো, আমার উত্তমকে পছন্দ হলেই দোষ। মৈনাক ভুরু কুঁচকে শুনছিল, কানের কাছে মুখ এনে বলল, ডাক্তারকে ফোন করব? অস্থির অস্থির লাগছিল আমার। ঝেঁঝে উঠে বললাম, জিজ্ঞাসার কি আছে? শিপ্রার কাছ থেকে নম্বরটা নাও, মোবাইলে ট্রাই করো। মৈনাক ও শিপ্রা চলে গেল পাশের ঘরে। মা কিন্তু থেমে নেই, আপন মনে বলে চলেছে, শুধু উত্তম কুমারই বা বলি কেন, কোনো পুরুষ মানুষের সঙ্গে আমি হেসে দুটো কথা বললেই তোর বাবার জ্বলুনি। রমেশবাবুর সঙ্গে কি ব্যবহারটাই না করলে। বেচারার বউ মরে গেছে, মাঝে মাঝে আমার হাতের মোচাটা লাউটা খেতে আসে, তাতেও বাবুর কি রাগ। বলতে বলতে মিটিমিটি হাসছে। সেদিন কি কাণ্ডটাই না করল, লজ্জায় মরে যাই। রমেশবাবু ভেতর বারান্দায় বসে আয়েশ করে কচুর শাক খাচ্ছে, অমনি কোত্থেকে তোর বাবা হাজির, কোমরে হাত রেখে দেখছে খাওয়া। যেই না রমেশবাবু বলেছে, আপনার গিন্নির হাতে জাদু আছে মশাই, অমনি ভেঙচি উঠল, কর্তার হাতে লাঠিও আছে স্যার। বোঝ বোঝ কেমন একা সেরে ভালোবাসা। কথার প্লাবনের মাঝেই মৈনাক ফিরেছে, বলল, ডাক্তারবাবু ওই মেডিসিনটাই আবার অ্যাপ্লাই করতে বললেন, সেম ডোজ। না ঘুমোলে পেশেন্ট কুল ডাউন করবে না।
কিন্তু কেন আবার রোগটা ফিরল? সিম্পল, সোডিয়াম লেভেল নিশ্চয়ই আবার ফল করছে। উনি তো আগেরবারের ট্রিটমেন্টটাই চালিয়ে যেতে বললেন, রেগুলার সল্ট থেরাপি আর এমার্জেন্সিতে ওই নার্ভের ওষুধ। এতে ইমপ্রুভ না করলে নার্সিংহোমে ভর্তি করে স্যালাইন দিতে হবে। অতদূর অবশ্য গড়ালো না সমস্যাটা। 4-5 দিনের মধ্যেই স্বভাবসিদ্ধ ভীমরতিতে ফিরে এলো মা, এবং যথারীতি সেদিনকার কীর্তিকলাপ মাথা থেকে উধাও। তবে পুলু এবার যথেষ্ট সতর্ক। বাড়িতে নির্দেশ জারি করেছে মার নুন খাওয়া যেন কমানো না হয়। 80 বছরেও মা যখন রক্তচাপ নিয়ে তেমন ভুগছে না, নুন একটু বেশি খেলে ক্ষতি কি? সেই মতোই চলছিল। গরম ফুরিয়ে বর্ষা এসে গেল হুড়মুড়িয়ে। প্রথম কয়েকদিন তো নাজেহাল দশা। শালকিয়া ভাসছে, গোলাবাড়িতে থই থই জল, জিটি রোড তো নদী। মার কাছে যাওয়া হয় না নিয়মিত, গেলে বেশিক্ষণ বসতে পারি না। আকাশ বেগতিক দেখলেই পালিয়ে আসি। সম্প্রতি নতুন উপসর্গ যোগ হয়েছে মার, ফুচকার নেশা। রোজ বিকেলে গুনে গুনে 4টে ফুচকা চাই। কম হলে মুখ হাঁড়ি, বেশি হলে খাবে না। ওই ফুচকাই নতুন করে বিপদ ডেকে আনলো। কি সব মশলা টশলা দিয়েছিল কে জানে, কিংবা হয়তো তেঁতুল জলে গড়বড় ছিল। খেয়ে হঠাৎই মার পেট ছেড়েছে। ওষুধ টষুধ দিয়ে বাথরুম যাতায়াতটা বন্ধ করলো পুলু, কিন্তু মা যেন ঝিমিয়ে পড়ল কেমন। কথাবার্তা বেশি বলে না, দিনভর শুয়েই থাকে। ফোনে চাঙ্গা করার চেষ্টা চালাই, কাজ হয় না বড় একটা। পাপু বারবার বলছে দিম্মাকে নিয়ে এবার পুজোয় দিল্লি চলে এসো মা, গাড়িতে আগ্রা, বৃন্দাবন, মথুরা ঘুরিয়ে দেব। প্রিয় নাতির এমন আদর আমন্ত্রণেও দিদিমা যেন উৎসাহী নয়। হুঁ হ্যাঁ কিছুই বলে না। আমাদেরও সংশয় জাগছে, মা যেমন জবুথবু হয়ে পড়েছে, আর কি কোথাও নাড়ানো যাবে? এমনই এক সময়ে একদিন সন্ধে পুলুর আর্তস্বর উড়ে এলো, মা তো আবার খেল দেখানো স্টার্ট করেছে রে দিদি। একা বসে টিভি দেখছিলাম, সিরিয়াল মাথায় উঠল। ত্রস্ত সুরে বললাম, কি হলো আবার? বর এসে গেছে, এদিকে কনের সাজ এখনো হলো না। কার বর? কে কোনে? সম্ভবত মা স্বয়ং, বাবা বিয়ে করতে এসেছে। যা। হ্যাঁ রে, বাইরে নাকি খুব বৃষ্টি, বরযাত্রীরা ভিজে গেছে, তাদের শুকনো জামা কাপড় দেওয়া হলো কিনা জানতে চাইছে। আরো শুনবি? বলছে মেজদাকে যেন খবরদার পিঁড়ি ধরতে দিস না, রোগা মানুষ। শুনতে শুনতে আচমকাই মস্তিষ্কে ইলেকট্রিক শক। আজ বাবা মার বিয়ের দিন না? 21শে জুলাই। কিছু মনে রাখতে পারে না মা, অথচ এই দিনটা স্মরণে রয়েছে, এবং পিছোতে পিছোতে চলে গেছে সেই গোড়ায়। পুলু করুণ গলায় বলল, আমায় তো প্রশ্নে প্রশ্নে জেরবার করে দিচ্ছে রে। পেঁয়াজ রঙা বেনারসিটা কোথায় জানতে চাইছে, কোথায় রতনচুর রেখেছি, বিছে হার, টিকলি, আরও কি কি সব যেন। দেরি করছিস কেন? ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট কর। ফোনে কথা হয়েছে, উনি বলছেন ফ্লুইড লসের এফেক্ট, তবে এবার আর বাড়িতে হবে না, নার্সিংহোমে স্যালাইন চলবে, অবজারভেশনে রাখবে কয়েকদিন। ও। আমার তালু শুকিয়ে এলো। ঢোক গিলে বললাম, তাই কর তাহলে, যদি এতে মা সুস্থ হয়। আমি ভুলিয়ে ভালিয়ে মাকে নিয়ে যাচ্ছি হেলথ কেয়ারে, তোরা যদি একবার আসিস। অনুরোধের প্রয়োজন ছিল না, যেতে তো হবেই। মৈনাক এখনো অফিসে, তাকে খবরটা দিয়েই বেরিয়ে পড়েছি। নার্সিংহোমটা টালিগঞ্জে। ভিড় জ্যাম ঠেলে পৌঁছালাম প্রায় 8টায়। লাউঞ্জে পুলু আর তুলতুলি। হন্তদন্ত পায়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে এখন কেমন? পুলু ঘাড় ঝুলিয়ে বসেছিল।
শুকনো হেসে কাঁধ ঝাঁকালো। এমনি তো ঠিকই আছে, নো ফিজিক্যাল অসুবিধে। তোরা এখানে কেন? মার কাছে থাকতে দিচ্ছে না? তুলতুলি বলল, এতক্ষণ তো আমি ছিলাম, আমরা সামনে গেলেই যা উল্টোপাল্টা বকছে। বর দেখতে কেমন হলো, কোন বরযাত্রী 108টা রসগোল্লা খেয়েছে, কে জোরে জোরে বিয়ের কবিতা পড়ল। বলতে বলতে হেসে ফেলেছে তুলতুলি। যাও না, দেখে এসো। অ্যালাউ করবে এখন? হ্যাঁ হ্যাঁ, একজন তো থাকতেই পারে। ছোট্ট পরিচ্ছন্ন কেবিন। মা শুয়ে আছে শুভ্র সজ্জায়, চোখ দুটো বোজা, ডান হাতে সবুজ সিরাবে লবণ জল ঢুকছে শরীরে, ফোঁটা ফোঁটা করে। টুল টেনে বিছানার পাশে বসলাম, নিঃশব্দে। মার কপালে হাত রেখেছি। চোখ খুলল মা, কুয়াশা মাখা দৃষ্টিতে দেখছে আমাকে। মৃদু হেসে জিজ্ঞেস করল, কে গীতা? এতক্ষণে তোর আসার সময় হলো? গীতা মাসির খোঁজ করছে কি? মার জামালপুরের সেই বান্ধবী? তিনি তো বছর 4 আগে মারা গেছেন। তাড়াতাড়ি বললাম, আমি ঝুনু, তোমার মেয়ে। পরিচয়টা যেন মাকে ছুঁতে পারল না। অস্ফুটে বলল, গীতা এলো না? বাসরে গান গাইবে বলেছিল। মা প্লিজ ঘুমানোর চেষ্টা করো তো। ধুর বোকা, আজকেও ঘুমোয় নাকি? মার অশীতিপর মুখমণ্ডলে এক অপার্থিব হাসি। দাদা আমাকে বলেছিল মহাসিন্ধুর ওপার থেকে গাইতে। কি বুদ্ধি! বাসরে ওই গান চলে নাকি? আমি গাইব ছন্দে ছন্দে দুলি আনন্দে। কি ভালো হবে না? আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। না, এ কান্না নয়, অন্য এক অনুভূতি। এ এমনই এক বোধ যা সুখ দুঃখের অতীত। আমার যুক্তিবুদ্ধি বলছে লবণ জল এখনো মার শরীরে ক্রিয়া শুরু করেনি, করলেই এ ঘোর ক্রমে কেটে যাবে। তখন আজকের সন্ধেটা মার মনেও থাকবে না। কিন্তু হৃদয় যে অন্য কথা বলে। থাকবে থাকবে, মার অবচেতনে। জীবন যত ফুরিয়ে আসছে, মৃত্যুর দিক থেকে ততই মুখ ফেরাতে চাইছে মা। সময়ের উজান স্রোতে ভাসছে। শোক, তাপ, বেদনা, মৃত্যু সবই এখন মার কাছে চাপ চাপ অন্ধকার। তার মাঝে শুধু ফুটে ওঠে কয়েকটা আলোর বিন্দু, সুখের মুহূর্ত। বিয়ে তো হলো, এবার হয়তো এক্কা দোক্কার দিনে ফিরবে মা। পড়ন্ত বেলায় এই সব মুহূর্তগুলোই কি খোঁজে মানুষ একা একা? নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।